আপনি শতজাতি আমি এটা বক্তব্য। এগুলো আমি আসবো। আপনি সব হ্যাঁ, সময় সরকারের সমালোচনা করেছেন, বিগত সরকারের সমালোচনা করেছেন, এগুলো আসবো। কিন্তু আমি এই প্রশ্ন 18 আছে। মাসের তির্যক একটু আলাদা করলাম আর কি। এই জন্য Correct. বলছি এই 18 মাসে আপনি তির্যক আলোচনা করছেন, বিশ্লেষণ করছেন, প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ। আসলে 18 মাসে আমার আসলে সরকারের পক্ষে বলা দরকার ছিল বিভিন্ন কারণে, যে গত 15 মাস 15 বছর ধরে আমি যাদের বিরুদ্ধে বলেছি, এবং গত 15 বছর ধরে অন্য সব মানুষ অনেকের মতো আমিও মনে প্রাণে চেয়েছি যে ইস, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো যদি একজন মানুষ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসতেন, আমাদের এই দেশটি একটি জান্নাতের টুকরা হয়ে যেত। এটা আমার কাছে মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে আসিফ নজরুল, রেজওয়ানা, আদিলুর রহমান এদের মতো মানুষ যদি মন্ত্রী চেয়ারে বসতেন, তাহলে সেই আমাদের আওয়ামী লীগ বিএনপির যে চিরাচরিত যারা নেতৃবৃন্দ রয়েছেন, মন্ত্রী হন, তাদের চেয়ে তারা ভালো করবেন, এরকম একটা জিনিস আমার কাছে মনে হতো। তারপরে আমার একটা বিশ্বাস ছিল যে শেখ হাসিনা চলে যাওয়ার পর কোর্ট কাছারি অফিস আদালত থেকে শুরু করে সব জায়গাতে যে একটা আওয়ামীকরণ ছিল, মানে ঠাট্টা করে বলা হতো এটি হলো শেখ হাসিনার পেটিকোট। এই কথাগুলো আর আমাদের শুনতে হবে না। এই যে জিনিসগুলো চলবে, আমাদের সেনাবাহিনী পুলিশ বাহিনীর সম্পর্কে যে ধরনের কথাবার্তা বলা হতো, পুলিশ লীগ বলা হতো, তারপরে সেনাবাহিনী লীগ বলা হতো, এই জিনিসগুলো মানে আমার যে রাষ্ট্রশক্তি সত্তা হিসেবে আমি মনে করতাম যে না, আমাদের এগুলো হওয়া উচিত নয়। ফলে জুলাই আগস্ট বিপ্লবকে কেন্দ্র করে আমার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নটি আসলে 2024 সনের আগস্ট মাসের 6 তারিখে 5 তারিখে আসলে এটা 5-6 তারিখে আমি ভেঙে পড়ে আর কি। আমার কাছে মনে হয় যে তার যে শুরুটা যেভাবে হলো, এটা ভালো যাবে না। রাজনৈতিক দলগুলোও ভালো করতে পারবে না, সরকারও ভালো করতে পারবে না, ইউনূস সাহেব তো পারবেনই না একেবারে। আগস্ট মাসের 8 তারিখে আমি এটা বুঝতে পেরেছিলাম, এবং আমার কাছে মনে হলো যে 10 বা 11 তারিখে চ্যানেলের তৃতীয় মাত্রাতে একটা টকশো করেছিলাম ইউনূস সাহেবের শপথ গ্রহণ করার 2-3 দিন পরই সম্ভবত। 3 দিন তো পর। তখন আমি হ্যাঁ হ্যাঁ, তখন আমি বললাম যে ইউনূস সাহেব পারবেন না, উনি যদি কালকে চলে যান এটা বেটার হবে, উনি সসম্মানে যেতে পারবেন। ওনার মানে ওই হুমায়ুন আহমেদের নাটকের কতগুলো সুন্দর সুন্দর ডায়ালগ আছে, যেমন ভঙ্গি চঙ্গি। তো আমি বললাম যে ওনার যে ভঙ্গি চঙ্গি, এটা আমার কাছে ভালো লাগছে না, রাজনীতিতে এরকম ভঙ্গি চঙ্গি চলে না আর কি। তো যাই হোক, এরপর থেকে যখনই আমি আমার সাধ্যমতো যেটা দেখেছি যে রাষ্ট্রের ক্ষতি হবে না, রাজনৈতিক দলের ক্ষতি হবে না, পার্সোনালি কারোর প্রতি ম্যালিজ হবে না, এই সমালোচনাগুলো আমি আমার ওয়েতে কিন্তু করে আসছি প্রথম দিন থেকে। অনেকে বিক্ষুব্ধ, অনেকে বিরক্ত, বিশেষ করে সরকারের যারা ঘনিষ্ঠজন। তারপরে আমি আমার ব্যক্তিগত সম্পর্ক যাদের সঙ্গে আছে, ডক্টর ইউনূস থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, আমি ওই সম্মানবোধটা রেখে সমালোচনা করার চেষ্টা করেছি। আর এই 17 মাস পরে এখন যে রাস্তাঘাটের অবস্থা, বাস্তব যে অবস্থা, অন্য যে কোনো মানুষের মতো আমিও সাফারার, প্রচণ্ডভাবে সাফারার। অন্য মানুষের মতো আমিও আতঙ্কিত, এবং যেহেতু রাজনীতির সঙ্গে জড়িত, রাজনীতির বিশ্লেষণ করি, সামাজিকভাবে চালচলন করি, ফলে আমার যে আতঙ্ক, সেই আতঙ্ক আমাকে ঘুমাতে দেয় না। এবং সেই নির্ঘুম যে রজনী, যেটি আসলে সত্যি কথা আওয়ামী লীগের জমানাতে ছিল না। আওয়ামী লীগের জমানাতে আমি বিরক্ত ছিলাম, ভীষণ রকম বিরক্ত ছিলাম, কিন্তু আমি সন্ত্রস্ত ছিলাম না। আমার কাছে মনে হতো যে রাষ্ট্রের বিভিন্ন জায়গাতে ইনক্লুডিং, তখন আমার কাছে মনে হতো জেনারেল ওয়াকারুজ্জামানকে আমার ফোন করার দরকার নেই, সেনাবাহিনীর কাউকে ফোন করার দরকার নেই, ইভেন আইজি সাহেবকে আমার ফোন করার দরকার নেই, থানার ওসিকে ফোন করলে আমার জন্য যে কোনো রেমিডিস পাওয়া সম্ভব। এটা 2024 সনের আগস্ট মাসের 5 তারিখ সকাল পর্যন্ত আমার এই ফিলিংসটা ছিল যে এই রাষ্ট্রে আমার যে গুরুত্ব রয়েছে, এবং এই রাষ্ট্রের যে কাঠামো আছে, সেই কাঠামোতে আমি যদি একজন ডিসিকে টেলিফোন করি, একজন ওসিকে টেলিফোন করি, টিওনোকে টেলিফোন করি, অল ওভার দ্য কান্ট্রি আমি নিজে উপকার পাবো, এবং আমার কাছে যারা বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করে চাইতে আসে, তো আমি তাদেরকে উপকার করতে পারবো। এবং আমি করেছি হাজার হাজার ঘটনা। যেমন যেহেতু টকশো করি, সবাই জানে যে ওনার একটা পরিচিতি আছে। তো দেখা গেল যে পঞ্চগড়ের একজন অধিবাসী, তার একটা জমির সমস্যা, স্যার আপনি একটু টিওনো সাহেবকে বলে দেন। আর একজন হয়তো বললো আপনি একটু ওসি সাহেবকে বলে দেন সাতক্ষীরাতে, কেউ হয়তো বলতো। এইভাবে কিন্তু আওয়ামী লীগের পুরো জমানাটা আওয়ামী লীগের সমালোচনা করেছি, কিন্তু প্রশাসনের ডিসি এসপি তাদেরকে টেলিফোন করে এই জনকল্যাণের যে কাজগুলো করে দিয়েছি। কিন্তু এই গত 17 মাসে কোনো একটা জায়গাতে মানে উল্টো প্রশাসনের ওসি ডিসি তারা টেলিফোন করে তারা সাহায্য চান,
তারা অসহায় হয়ে যান, মজলুম হয়ে গেছেন। এটা আমার আসলে কল্পনার মধ্যে ছিল না। আমি নিজে খুব সতর্কভাবে চলি, সারাদিন দোয়া দরুদ পড়ি, তারপরে শেষে কারোর সাথে মানে যাকে বলে খুব মাথা নোয়ায় চলি যে আমি যদি কোনো বিপদে পড়ি, স্বয়ং আল্লাহ যদি ফেরেশতা পাঠিয়ে আমাকে এখান থেকে উদ্ধার না করেন, আমি হয়তো এমন একটা বিপদে পড়বো, এখানে নোবডি ক্যান হেল্প মি, নট ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস, জেনারেল ওয়াকারুজ্জামান, কেউ আমাকে হেল্প করতে পারবেন না। মানে চিফ জাস্টিস আমাকে হেল্প করতে পারবেন না, ডিসিএসপি তো প্রশ্নই আসে না, আইজি সাহেব, তিনি এখন আইজি সাহেব নিজে গালাগালি খেয়ে বেকার হয়ে গেছেন। তারপরে ওয়াকার সাহেব তো আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে মজলুম ব্যক্তি, ওনার চেয়ে আর কোনো মজলুম ব্যক্তি বাংলাদেশে নেই। তারপর শেষে যেটা মনে হচ্ছে, মন্ত্রী মিনিস্টার আসিফ নজরুল নিজে বলতেছেন যে আমি এখন বাংলাদেশের সবচেয়ে সাইবার বুলিং এর শিকার। ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালাগালি করে তাকে এমন অবস্থা করে ফেলছে, তার কাছে এখন মনে হচ্ছে যে এই আমার ইউনূস হিসেবে যদি জন্ম না হয়ে অন্যভাবে জন্ম হতো, একটা মানে যাকে বলা হয় এনসিপির একটা কর্মী হিসেবে যদি এই মুহূর্তে আমি জন্মগ্রহণ করতে পারতাম, আমার কাছে মনে হতো যে সেটা বেটার আর কি। তো এইরকম যে একটা হ্যাফহ্যাজার্ড অবস্থা, এইরকম বাংলাদেশ আসলে আমি কখনো চাইনি, কখনো চাইনি। আরও একটা ব্যাপার হলো যে শেখ হাসিনার জামানাতে আমার একটা স্বপ্ন ছিল, শেখ হাসিনার একদিন পতন হবে, নতুন একটা সরকার আসবে, গণতন্ত্র আসবে। এমনকি আমি এমন স্বপ্ন দেখতাম যে শেখ হাসিনা যেহেতু বয়স হয়ে গেছে, যদি সেটা নাও আসে, শেখ হাসিনা যদি মারা যান, শেখ রেহানা আসবে, অথবা জয় আসবে, পুতুল আসবে, একটা ব্যাপক পরিবর্তন হবে, এরকম আমার মধ্যে একটা স্বপ্ন ছিল, একটা বিকল্প ছিল। বিশ্বাস করেন এই গত 17 মাসে আমার হাতে এখন কোনো বিকল্প নাই, কোনো রকম বিকল্প না। আমি যদি এখন চিন্তা করি যে শেখ হাসিনা যদি আবার বাংলাদেশে আসেন, যেভাবেই আসেন না কেন, বাংলাদেশে কেয়ামত হয়ে যাবে। আওয়ামী লীগের লোকজন যে ম্যাসাকার করবে, এটা আমি কল্পনাও করতে পারি না। এর মধ্যে আমি যে চর থাপ্পড় খাবো না তারও কোনো নিশ্চয়তা নাই, আওয়ামী লীগ যদি ফিরে আসে। তো আমার এখানে আওয়ামী লীগের বিকল্প আমার কাছে ভীতিকর একটা অবস্থা। আচ্ছা, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস আরও 2 বছর, 3 বছর, 5 বছর থাকেন, আমি কল্পনাই করতে পারছি না, কল্পনাই করতে পারছি না। আচ্ছা, যদি বিএনপি এই ক্ষমতায় আসে, আমার কাছে মনে হবে যে ইতিহাসের সবচেয়ে দুর্বল একটি সরকার। আমি একজন ইতিহাসের ছাত্র হিসেবে যদি অ্যাটলিস্ট 1200-1300 বছরের সেই সরকারদের কথা আমার একার আমি মুখস্থ বলে দিতে পারবো। লাস্ট 1200 ইয়ার্সের যে বাংলাদেশে কারা কারা বিভিন্ন সময় ক্ষমতায় রয়েছে, তো সেই ক্ষেত্রে যদি তারেক রহমান সাহেব এখন যে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে এবং যে প্রক্রিয়াতে সবকিছু চলছে, এবং তিনি যদি প্রধানমন্ত্রী হন, তিনি হবেন গত 1200 বছরের মধ্যে সবচেয়ে দুর্বল এবং ক্ষণস্থায়ী একজন শাসক, এরকম একটা ঝুঁকির মধ্যে আছেন। তো কাজে আমি তো তাকে নিয়ে আশাবাদী হতে পারছি না। যারা লাফাচ্ছেন, যারা আনন্দিত পাচ্ছেন, তারা হয়তো এই চিন্তা ভাবনা করছেন না, তারা শুধু নিজেকে নিয়ে চিন্তা করছেন। যেহেতু আমার নিজের, আমি ইলেকশন করছি না, কোনো পার্টির সাথে পার্টিজান নাই, আমি কেবলই মাত্র রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করি এবং সাধারণ নাগরিক, ফলে এই জিনিসগুলো আমাকে ভাবায়। আমি যখন চিন্তা করি যে ঠিক আছে, তারেক রহমান নাই, এই মামুনুল হক আছে, চরমোনাই পীর সাহেব আছেন, তারপরে জামাত ইসলাম আছেন, তারা সবাই মিলেমিশে একটা ইলেকশন করলেন, সেখানে বোরকা পরে মানুষজন আসলো, তারপরে বিভিন্ন এলাকার ভোট ঠোট দিয়ে একটা ইঞ্জিনিয়ারিং করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে তারা যেভাবে জিতেছে, তো সেরকম এই যে কলা কৌশলগুলো শোনা যাচ্ছে যে ঢাকাতে 20 লাখ ভোট নতুন ভোটার বিভিন্ন জায়গাতে হয়েছে, 2 কোটি নতুন নাকি এই বোরখা তৈরি করা হচ্ছে, মানে এই জিনিসগুলো বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এরপরে বিদেশে যে সকল ফরেন ভোট রয়েছে, প্রবাসী ভোট রয়েছে, তো সেগুলো তো 60 থেকে 70 লাখ যে ভোট, সেই ভোটগুলো অ্যাডভান্স ভোট দেওয়া হয়ে গেছে। এই জিনিসগুলো যা কিছু হচ্ছে, সবগুলো মিলিয়ে যদি আমি চিন্তা করি যে আমিরে জামাত উইল বি দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, তো সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী হবেন ওনার যাকে বলা হয় নায়েবে আমির বা সাধারণ সম্পাদক যিনি আছেন আবদুল্লাহ তাহের অথবা মিয়া গুলাম পারওয়ার। এই জিনিসগুলো আমি ওখানে স্বস্তি পাই না। আমার কাছে মনে হয় এটা ভয়ঙ্কর কোনো কিছু, ভীষণ রকম একটা ভয়ঙ্কর, যেটা এখন ডক্টর ইউনূস আছে যে অবস্থা আছে, তার চেয়ে আমার কাছে এটা ভয়ঙ্কর মনে হয়। তো এই যে 17 মাসে ক্রমান্বয়ে আমার চিন্তা চেতনা, তারপরে আমার আশা, আমার স্বপ্ন, আমার প্রেম ভালোবাসা, এই দেশ কেন্দ্রিক যা কিছু আছে, কেমন যেন উলটপালট হয়ে যাচ্ছে। এই কয়দিন আগে হলো যে জাতিসংগীত থাকা যাবে না, ওইটা নতুন জাতিসংগীত লাগবে। কয়দিন আগে আবার হলো সংবিধান থাকা যাবে না, নতুন সংবিধান লাগবে, ছুঁড়ে ফেলে দেওয়ার সবকিছু। কয়দিন হলো যে মুক্তিযুদ্ধ, কিসের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ নতুন ইতিহাস রচিত হবে, রিসেট বাটন চাপা হবে। 71 সালে কিসের মুক্তিযুদ্ধ, 1002 লোক মারা গেছে। মানে এই যে কথাগুলো বলছে, প্রত্যেকটা কথা হাতুড়ির মতো মানে বাঙালির মন এবং মননে
এক একটা করে গুঁতো মেরেছে। এবং আমাদের যে চিন্তা এবং চেতনা, আমাদের যে স্বপ্ন, আমাদের যে বেঁচে থাকার লড়াই এবং সংগ্রাম, সব কিছু এলোমেলো করে দিয়েছে। তো এই হলো, আমি এখন মানে একটা আনপ্রেডিক্টেবল, অ্যাজ লাইক আদার্স দ্য মিলিয়ন্স অফ বাংলাদেশি, লক্ষ লক্ষ বাংলাদেশি যেভাবে একটা আনপ্রেডিক্টেবল সময় কাটাচ্ছে। কেউ হয়তো অর্থনীতি নিয়ে, কেউ হয়তো পরিবার নিয়ে, কেউ হয়তো সোশ্যাল সিকিউরিটি নিয়ে, কেউ হয়তো মব নিয়ে, কেউ হয়তো রাজনীতি নিয়ে। সে একটা আনপ্রেডিক্টেবল অবস্থায় আছে। আমিও একেবারে একটা মানুষের যতগুলো ফিলিংস এই বাংলাদেশে থেকে একজন সচেতন মানুষের হওয়া সম্ভব, প্রায় প্রত্যেকটা ফিলিংসের ক্ষেত্রে আমি আঘাতপ্রাপ্ত হচ্ছি। এই হলো আমার অবস্থা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। একেবারেই শুরু করতে চাই, আমার কিছু প্রশ্ন আছে। প্রথমত হলো, আপনি বলছিলেন যে যখন বিগত সরকারের শাসনামলে আপনি বারবার চাচ্ছিলেন যে শেখ হাসিনার পতন হোক, শেখ হাসিনার বিদায় হোক, ওই সময়টা কিংবা আরেকটু যদি আমরা পেছনে যাই, বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এমন পরিস্থিতি কি কখনো তৈরি হয়েছিল আপনার দেখা, আপনার বয়সে, আপনার রাজনৈতিক কেরিয়ার, আপনার সাংবাদিকতা, আপনার চিন্তা চেতনা বাংলাদেশকে নিয়ে যখন থেকে, এই সময়ে কি এরকম পরিস্থিতি কখনো দেখেছিলেন আজকের যে পরিস্থিতি? না, এটা আমি কখনো দেখিনি। আর এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে, এটা আমি আসলে কল্পনাও করতে পারিনি। শেখ হাসিনার জমানাতে আমার যে কল্পনাগুলো ছিল যে দুইটা ব্যাংক বা এস আলমের ব্যাংকগুলো, সেই অনেকগুলো ব্যাংক তারা দেউলিয়া হয়ে গেছে, তারা টাকা পয়সা লস করেছে, এখন এই ব্যাংকগুলো সালমান এফ রহমান এগুলো ছলে বলে কৌশলে নিয়ে যেতে চাচ্ছে। তো এইটার যদি সালমান সফল হয়, এস আলম ব্যর্থ হলে কি হবে, এরকম। তারপর আমার কাছে মনে হতো যে আদানি একটা বিদ্যুৎ প্ল্যান্ট করলো যেটার সুইচ থাকবে ভারতে, ঝাড়খণ্ডে। তো এরকম আদানিকে যদি আরো দুই সেটটা শেখ হাসিনা দিয়ে দেন, তাহলে কি হবে, সমস্যাটা কি হবে? আমার আতঙ্ক ছিল যে যদি ভারতের সঙ্গে বাংলাদেশের একটা মৈত্রী চুক্তি হয়, আর এটা যদি বাংলাদেশের সিকিমের মতো রাষ্ট্র হয়ে যায়, এরকম একটা আতঙ্ক ছিল। কিন্তু এই আতঙ্কগুলো মানে আমাকে কখনো ইনস্ট্যান্টলি পার্সোনালি ইফেক্ট করেনি। কিন্তু এখন এই যে মবের সংস্কৃতি, মানে মব এখন আমার অফিসে আসবে, আমাকে ধরবে রাস্তায়, এবং আমি মুহূর্তের ভিতরে অসহায় হয়ে যাব। দে ক্যান ডু এভরিথিং। তারা আমাকে মারতে পারে, কাটতে পারে, গালি দিতে পারে, তারা আমাকে উলঙ্গ করতে পারে, তারা আমাকে পাড়িয়ে মারতে পারে, তারা আমাকে মাথার চুল কামিয়ে ঘোল ঢেলে দিতে পারে। তো এটা নিয়ে কেউ কোনো কথা বলবে না। তারা যদি বলে যে না, আমি এই ছেলেটাকে বা এই লোকটিকে, এটা একটা বদমাইশ লোক, ধর্মদ্রোহী, আমরা একে পুড়িয়ে, মানে একে গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে ওই গাছের উপরে কাবাব বানাবো, আর আমরা ভিডিও করব, সব মানুষগুলো দেখবে, কেউ একটু শব্দ করবে না। এই জিনিসগুলো মানে আলটিমেটলি এই টেনশনগুলো, এই জিনিসগুলো আমাকে অতীতে কখনো কোনো অবস্থাতে আমি চিন্তাও করিনি। আর আমি তো যে বললাম যে ইতিহাসের ছাত্র, ইতিহাসে এরকম ঘটনা দেখিনি কখনো। এখন যা কিছুই হচ্ছে কখনো দেখিনি এরকম ঘটনাগুলো। ফলে এই সরকারের হয়তো অনেক ভালো দিক আছে, অনেকগুলো তারা ভালো কাজ হয়তো করেছে, যেমন বিচার বিভাগ কাগজে কলমে আলাদা হয়ে গেছে, সুপ্রিম কোর্টের জন্য আলাদা সেক্রেটারিয়েট হয়েছে, ইত্যাদি আরো অনেক কিছু হয়েছে। কিন্তু ওই সুফল বা ওই সরকারের ভালো কাজের যে একটা আমি সুবিধা ভোগ করব, আমি ওই স্তরেই তো যেতে পারছি না। আমাকে দৈনন্দিন এক এক দিন এমন এক একটা ঘটনা ঘটছে, সেই ঘটনার ফলে আমি আমার জীবনের যে ডটগুলো আছে, এই ডটগুলো মিলাতে পারছি না। আর এখন এই যে যারা সরকার আছেন, সরকারের বাইরে আছেন, মোরালে সবাইকে তো পার্সোনালি চিনি, অনেকে পারিবারিকভাবে চিনি, সরকারের ভিতরে বাইরে। এখন যারা বিএনপিতে আসবেন, যারা আওয়ামী লীগের লোকজন পালিয়ে আছেন, এখন যারা সরকার চালাচ্ছেন তারা, এখন যারা প্রেস ক্লাবে কর্তা ব্যক্তি আছেন, আগে যারা কর্তা ব্যক্তি ছিলেন, মানে আমি তো কাউকে হ্যাপি দেখছি না, কাউকে, হ্যাঁ, মানে একেবারে খারাপ অবস্থায় দেখছি। প্রত্যেকটা মানুষ হতাশ, প্রত্যেকটা মানুষের মধ্যে। আরো একটা ব্যাপার হলো কি, মানুষের বিদ্রোহ করার ক্ষমতা চলে গেছে। আপনার বিদ্রোহ করার জন্য তো একটা প্ল্যান লাগে, আমি এই কারণে বিদ্রোহ করব। মানুষের বিরক্তি প্রকাশ করার ক্ষমতাটাও চলে গেছে। মানুষ কেন জানে অনেকটা অ্যামিবা হয়ে গেছে, মেরুদণ্ডহীন হয়ে গেছে, কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আপনার একটা পরিবারে ধরেন আপনার ওই 21শে আগস্টের গ্রেনেড হামলা আপনি তো নিশ্চয় দেখেছেন। তো সেই গ্রেনেড হামলাতে যখন পা উড়ে গেল আইভি রহমানের, তো উনি কিন্তু টের পান নাই যে তার পা উড়ে গেছে, টের পান, তিনি বসে আছে। তো সমস্ত মানুষ তার কাছে গিয়ে সহানুভূতি জানাচ্ছেন,
আপনি তার চোখের আকুতি দেখে সে বুঝতে পারবেন যে সে হয়তো একটা শব্দ শুনেছে, আর এত লোক যে তার পাশে আসছে সে খুব আশ্চর্য হয়ে যাচ্ছে যে কেন এত লোক আমার দিকে তাকিয়েছে, ওদিকে তার যে পা চলে গেছে এবং হি ইজ গোয়িং টু বি কিল্ড, সে মরে যাচ্ছে, কিন্তু তার চোখের ওই যে লাশ যে দৃশ্যটা, হঠাৎ সে অবাক হয়ে সবার দিকে তাকিয়েছে যে এত লোক আমাকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে কেন, আমার কি হয়েছে। তো ওই যে একটা মানুষ, মানে আইবি রহমানের যে চোখের সে আকুতি, তার সে মৃত্যুর পূর্বের যে আকুতি, সে অবাক বিস্ময়ে পৃথিবীর দিকে তাকাচ্ছে, মানুষের দিকে তাকাচ্ছে, এবং সে তখনও জানে না যে তার আসলে কি হয়েছে, তখন পর্যন্ত সে জানে না, এরপরে সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এখন আমাদের এরকম অবস্থা যে প্রত্যেকটা মানুষ কেমন যেন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, কোনো রেসপন্ড করতে পারে না, যে কথাগুলো বলে সেই কথাগুলো আসলে ধারাবাহিকতা নেই, সেই কথার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই, ভবিষ্যতে কোনো স্বপ্ন নেই, আশা নেই, আকাঙ্ক্ষা নেই। মনে হচ্ছে যেন মানে আপনার একটা ওই কেয়ামতের ময়দানে মানুষ যেভাবে ছুটাছুটি করবে, তারপরে যখন হাসর নসর হবে, বা যখন ইসরাফিল সিংহায় ফু দেবে, প্রচন্ড বজ্র নিনাদে সেই হিমালয় পাহাড়গুলো সব তুলার মতো উঠতে থাকবে। তো এইভাবে 18 কোটি বাঙালি যে যার অবস্থানে উড়ছে, শুধু উড়ছে, কি যেন ভাবছে, কিন্তু কেউ বলতে পারছে না কিছু। জি, এই যে 2024-এর যে আন্দোলন, কথিত আন্দোলন, কথিত বৈষম্য বিরোধী কিংবা কথিত কোটা আন্দোলন, তার তো কথিত এই কারণেই সচেতনভাবে বলা যে আসলে এগুলো একেবারেই প্রতারণা ছিল কিনা। আপনি কি এটাকে প্রতারণা মনে করেন কিনা? যেসব দাবি দেওয়া নিয়ে তারা আন্দোলন করলো, পরে ঠিক 5 তারিখের পরে তারা দাবি দেওয়া চেঞ্জ করে ফেললো, তারা বাংলাদেশকেই ছুড়ে ফেলতে চাইলো, সংবিধান ছুড়ে ফেলবে, বাংলাদেশে এক ধরনের তাদের মতো করে দেশ পরিচালনা করবে, যেটা এখন করছে মবের মাধ্যমে। আপনার কাছে কি মনে হয়, আপনি তো ওই আন্দোলনের একজন সক্রিয় সমর্থক ছিলেন, এবং বলা যায় যে আপনার একটা আপনার লেখনীর মাধ্যমে আপনি ভূমিকা পালন করেছেন আন্দোলনে, কিন্তু এখন কি মনে হচ্ছে ওই আন্দোলনটা একেবারেই প্রতারণা ছিল, দেশকে ঠকানো হয়েছিল? না, আসলে আমি আন্দাজ করেছিলাম, প্রথম থেকে আন্দাজ করেছিলাম যে এই আন্দোলনের পেছনে একটা ম্যাটিকুলাস ডিজাইন আছে, এবং ওই কথাগুলো আমি 2024 সনের সেই যখন আন্দোলন শুরু হলো, শেখ হাসিনা যখন চীনে গেলেন, তখনই আমি লিখেছিলাম, বলেছিলাম যে আপনি যাবেন না, আপনার কিন্তু পচার সম্মুখে পা কাটবে। আমার কাছে আন্দোলনটা অনসবার মতো না, আমার কাছে মনে হয়েছিল এখন যা কিছু হচ্ছে, এখন যা কিছু হচ্ছে এগুলো আমি আশা করিনি, কিন্তু এই আন্দোলনটা যে শেখ হাসিনার পতনের আন্দোলনে রূপান্তরিত হবে, সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হবে, এটা অন্তত আমি 2 মাস আগে বুঝতে পেরেছিলাম, জাস্ট 2 মাস আগে বুঝতে পেরেছিলাম, এবং আমি সেইভাবে বলেছি। 2 নম্বর হলো যে এই আন্দোলন শুধু না, মানে ওই ডাকসু নির্বাচন, নুরুল হক নুরু যেদিন পাদপীঠে এলো, তো সেই দিন থেকে মানে জামাতের যে বি টিম করা, সি টিম করা, ডি টিম করা, বিভিন্ন প্রক্সি, ইরানের মতো প্রক্সি গ্রুপ তৈরি করা, এটা যে জামাত 2010 সন থেকে করছে, প্রক্সি টিম করছে। বিশেষ করে আওয়ামী লীগ যখন এই যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে খুব তোড়ঘোড় করলো, তখন তারা বিকল্পভাবে এই প্রক্সিতে চলে গেল। এটা আমি হাতে কলমে টের পেলাম জেলে গিয়ে, 2013 সনে জেলে গিয়ে, এবং আপনি তখন সেই সময়টাতে সম্ভবত বাংলাদেশ প্রতিদিনে চাকরি করতেন। তো সেই জেল থেকে বের হয়ে আমি এটা লেখা লিখেছিলাম ধারাবাহিকভাবে, মানে এমপির কারাদহন, এবং সেখানে আমি স্পষ্টভাবেই জামাতের যে প্রস্তুতি, তারা যে কাজগুলো করছে, ওটা আমি জেলখানাতেই বসে জেনে এসেছিলাম, বুঝে এসেছিলাম, দেখেছিলাম, ওইটা আমি লিখেছিলাম ইন রিটেন 2013 সনে। মানে 2024 সনের জুলাইতে যা কিছু হয়েছে, এটার প্ল্যান্টেশনটা যে 2012-13 সনে হয়েছে, ওটা আমি বাংলাদেশ প্রতিদিনে ধারাবাহিকভাবে লিখেছি। কিন্তু সরকার যারা ছিল বা দেশের যারা জনগণ ছিল, তারা কখনো সেই জিনিসগুলো তাদের কগনিজেন্সে নেয়নি। তো যার জন্য জামাত যে বড় হচ্ছে, সে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ছাত্রদল 2 গ্রুপকে তারা 1 ঘন্টার মধ্যে তাড়িয়ে দিতে পারে, এই ধরনের তাদের যে অস্ত্র আছে, শস্ত্র আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, এটা তো আমি 2013 সনে লিখে জানিয়েছি জাতিকে। তারপরে সে বলেছি, একাধিকবার বলেছি, আওয়ামী লীগের এমপি হিসেবে বলেছি, আওয়ামী লীগের কর্মী হিসেবে বলেছি, বিএনপির কর্মী হিসেবে বলেছি। তো সেই ঘটনাই তো ঘটেছে, সেই ঘটনাটা ঘটেছে, এবং সেই ঘটনা এখন পর্যন্ত ঘটে চলছে, এবং এখনো আমি আমার যতটুকু বোধ বুদ্ধি আছে, আমি এখনো যেটা দেখতে পাচ্ছি, আমি যেটা বুঝতে পারছি, যেটা আমি অন্যান্য যারা পলিটিক্যাল বিশ্লেষক আছে তারা হয়তো জামাতের প্রতি ক্রোধ দেখাচ্ছে বা রাগ দেখাচ্ছে, বিএনপির প্রতি ভালোবাসা দেখাচ্ছে, রাগ দেখাচ্ছে, ক্রোধ দেখাচ্ছে, কিন্তু আমি যে ক্যালকুলেশনটা দেখতে পাচ্ছি, সেই ক্যালকুলেশন স্পষ্টতই এখানে
জামাত একটা বিরাট স্টেক হোল্ডার, যেটা অন্যান্য যারা পলিটিক্যাল অ্যানালিস্ট রয়েছেন, ডিসিশন মেকার রয়েছেন, রাষ্ট্রপরিচালক রয়েছেন, তারপরে পলিটিক্যাল লিডার্স রয়েছেন, দে আর নট স্টিল অ্যাওয়ার। যেভাবে শেখ হাসিনা জামাতকে মনে করেছে ফিনিশ করে ফেলেছে, কিন্তু এখন মানে তারা যে অবস্থার মধ্যে আছে, ডানের টান দিল রশি তাদের, বামে টান দিল রশি তাদের, সামনে পেছনে সব দিকেই মানে এখন যে জামাতের যে অস্তিত্ব, সেই অস্তিত্বটা এই মুহূর্তে যারা রাষ্ট্র পরিচালনা করছেন, এদের যে পলিটিক্যাল যে কানেক্টিভিটি যা কিছু আছে, তারা এই জিনিসটা আন্দাজ করতে পারছেন না যে এটা লোকাল ডেপনেস কোন পর্যায়ে রয়েছে, ইন্টারন্যাশনাল ডেপনেস কোন পর্যায়ে রয়েছে, এটার সাথে আমেরিকার কি সম্পর্ক, পাকিস্তানের কি সম্পর্ক, চীনের কি সম্পর্ক, এবং এগুলো বাংলাদেশে এসে একটা নতুন মানে এই বাংলাদেশের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক, এটা আপনি ভারতের সাথে সম্পর্ক মিলাতে পারবেন। এখানে সে একটা নতুন প্রজেক্ট করেছে। চীনের যে সম্পর্ক, চীন একটা নতুন প্রজেক্ট করেছে। এখন এই জিনিসগুলো এই মুহূর্তে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপির যেভাবে মানে বোঝা দরকার, হ্যান্ডেল করা দরকার, সেই জায়গাতে বিএনপি প্রথম দিন থেকে করতে পারেনি। বিএনপির ফার্স্ট যে কাজগুলোতে নো করা উচিত ছিল, যে কাজগুলো জামাতের বিরুদ্ধে দাঁড়ানো উচিত ছিল, যে ডিসিশনগুলো আলটিমেটলি নিয়ে যাওয়া হয়েছে, সেই ডিসিশনগুলোতে বিএনপির মারাত্মক ক্ষতি হয়েছে। আজ এই ধরনের আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের নৌকা থাকবে না, যা কিছু করা হবে না, এটা হলো বিএনপিকে জাস্ট ভ্যানিশ করে দেওয়ার একটা প্রাথমিক যে সফল মানে চেষ্টা, এটাতে তারা সফল হয়েছে। এখন দ্বিতীয় ফেজে এই যে তারেক রহমান সাহেব অল অন এ সাডেন কার দ্বারা তিনি হলেন, উনার আসা উচিত ছিল 2024 সনের আগস্ট মাসের 5 তারিখে চার্টার প্লেনে করে ওনার আসা উচিত ছিল। আর উনি যদি আসতেন 2024 সনের ডিসেম্বর মাসে ইলেকশন হতো, বিএনপির কথা মতো সবকিছু হতো, এভরিথিং। মানে উনি জাস্ট একদিনের মধ্যে এসে উনি যে লোক মানে উনি যে সিদ্ধান্তগুলো নিতেন। কিন্তু এখন দেখেন উনি আসছেন, একটা ভালো জানাজা হয়েছে, ওনার একটা সুন্দর সংবর্ধনা হয়েছে, ওই পর্যন্ত। এখন গিয়ে দেখেন বিএনপি অফিসের সামনে খাখা করে, লোকজন নেই। আর ওনার কিছু লোকজন লন্ডন থেকে আনছেন, উনি তারা ওখানে তাকে একটা সেফটি সিকিউরিটি নামে একটা রুমে এমনভাবে বসায় রাখছেন যে উনি ওখানে বসে একটা নিঃসঙ্গতায় ভুগছেন, রিক্সাওয়ালাদের সাথে বৈঠক করছেন, তার দলের নেতাকর্মীদের বসছেন। তার চেহারার দিকে তাকালে আপনি বুঝতে পারবেন যে সারা দিন উনি মানে চাতক পাখির মতো তাকিয়ে থাকেন কখন একজন লোক তার কাছে আসবে, তার সাথে ছবি তুলবে এবং তার সাথে কথা বলবে। ওনাকে ব্যস্ত সমস্ত মনে হচ্ছে না। এই যে তাকে এনে গৃহবন্দী করার মতো একটা অবস্থায় ফেলে দেওয়া হলো, এটা উনি কেন করলেন, ওনার দল কেন করলো, আমি এটা বুঝি না। বিএনপি এভরিডে ওসমান হাদি নিহত হয়েছেন, তারপর তার জানাজায় মানুষ হয়েছে অনেক বেশি, এটাকে কাউন্টার দিতে হবে। মানে ওখানে গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি কি বললো সেটাকে কাউন্টার দিতে হবে, জামাত কি বললো সেটাকে কাউন্টার দিতে হবে। জামাতের আমিরের কাছে কেন চীনের রাষ্ট্রদূত দেখা করতে, যে জন্য আমার কাছে চীনের রাষ্ট্রদূত আসতে হবে। অর্থাৎ চলমান রাজনীতিতে প্রতিদিন যে ঘটনাগুলো ঘটেছে বা ঘটে চলেছে, সেগুলোকে কাউন্টার দেওয়ার জন্য বিএনপি কাজ করে যাচ্ছে। আর দ্বিতীয়ত সে মনে করছে যে ছলে বলে কৌশলে যতটা মাথা নোয়াই হোক, মানে আসে না যে বিয়ের আসনে আসলে বিয়েটা সুন্দরভাবে করানোর জন্য পাত্রপক্ষ অনেক স্যাক্রিফাইস করে, যে কোনো মতে কবুলটা হয়ে যাক, তো কোনো মতে কবুলটা হয়ে যাক, এরপরে দেখা যাবে কি বা হবে না হবে। যারা মানে হ্যাঁ মেয়েকে সাজিয়ে গুজিয়ে রাখে, তারা চিন্তা করে যে আরে পরে আমাদের যে মেয়ে কালো, পরে দেখা যাবে। আর ছেলের পক্ষ যদি মেয়ের পক্ষের যৌতুক দাবি করে, চিন্তা করে আরে একমাত্র মেয়ে, বাপের অনেক ধন সম্পত্তি আছে, ওটা তো আমরাই পাবো ভবিষ্যতে, এখন আগে বিয়েটা হোক না। তো সেক্ষেত্রে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি মনে করছে যে পুরো ক্ষমতা তো তার হাতে, কোনো মতে ইলেকশনটা হলে মানে হওয়া মাত্রই তো 12 তারিখ থেকে আমরা যাকে বলা হয় সংসদ সদস্য, 12 তারিখ থেকে আমরা এমপি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, দেশ আমাদের। তো কাজে তখন 13 তারিখ থেকেই তো আমরা ডলা দিতে পারবো। তাই এই সময়টাতে যতটা সম্ভব সে ওই যে ব্যাঙের মতো, যে ব্যাঙ সে ওই একটা গরম পাত্রের মধ্যে পড়েছে, তো গরম হচ্ছে, সে মনে করছে যে আমি লাভ দেবো, এখন দেবো লাভ, কিন্তু যখন সে বুঝলো তার প্রাণ উৎসাহগত, তখন আর তার লাভ দেওয়ার ক্ষমতা নাই। তো বিএনপি আলটিমেটলি গত 17 মাসে যেভাবে শক্তিহীন হয়েছে, যেভাবে দুর্বল হয়েছে, এখন বিএনপিকে যদি আক্রমণ করা হয়, বিএনপি যে দৌড় দেবে, পালাবে, এই বুদ্ধিটাই তো এখন তাদের কাজ করবে না। আওয়ামী লীগের লোকজন তো সেই গত 2014 সন থেকে পালানোর জন্য তারা প্র্যাকটিস করছে, তারা প্রস্তুতি নিয়েছে যে তারা একটা খারাপ কাজ করছে, তাদের মানে যেতে হবে, পালাতে হবে। ফলে দেখেন মেজর আওয়ামী লীগের যে ট্রেজারি,
ট্রেজারি মানে দ্য গুড গুড পিউপিল, ইফেক্টিভ পিউপিল, যাদের দ্বারা দল ভবিষ্যতে একটা সিঙ্গেল লোক ধরা পড়ছে বলেন তো, জেলখানাতে আছে একটা সিঙ্গেল লোক, যাদেরকে আওয়ামী লীগের মানে ফাইন্যান্স বলেন, সাংগঠনিক ক্ষমতা বলেন, রাজনীতির বলেন, কোনো জায়গাতে মানে যেটা আওয়ামী লীগের ট্রেজার মানে মূলধন, সেই মূলধন কিন্তু আওয়ামী লীগের একটা টুক্কা লাগেনি, সেখানে একটা সিঙ্গেল লোক ধরা পড়েনি। তো সেখানে বিএনপির মানে এ কারণ হলো যে তারা ওই কাজের জন্য প্রস্তুত ছিল। আর বিএনপি এখন এত শতভাগ নিশ্চিত ক্ষমতায় যাওয়ার ব্যাপারে যে তারা কোনো নেতিবাচক বিষয় হতে পারে, তাদের পালালো লাগতে পারে, তাদেরকে ক্ষমতা তারা আসবে না, তাদেরকে তারা ধাওয়া খেতে পারে, এই জিনিসগুলো তারা এখন চিন্তাই করতে চাচ্ছে না। চিন্তা করতে না পারার কারণে কি হলো, যখনই নেতিবাচক কোনো কিছু আসবে তারা দিশেহারা হয়ে যাবে, একেবারে পাগল হয়ে যাবে, রীতিমতো ম্যাড হয়ে যাবে। একটা প্রশ্ন আপনাকে করতে চাই, বিগত 16 বছর বা 15.5 বছর 16 বছর আওয়ামী লীগ শাসনামলে আমরা সারাক্ষণ শুনেছি বাক স্বাধীনতা নেই, বাক স্বাধীনতা নেই, কথা বলার স্বাধীনতা নেই, অথচ রাত জেগে টিভি টক শোতে শেখ হাসিনাকে সরাসরি পাকাবাধ্য করতে দেখা গেছে টকশোজীবী যারা ছিলেন, যারা আলোচক ছিলেন। এই সময়টা ওই সময় আপনিও টকশো করেন, এই সময়টার আজকের এই 18 মাস কি ব্যবধান দেখেন? বাক স্বাধীনতা কি আদৌ আছে? না, বাক স্বাধীনতা আছে, মূল ব্যাপারগুলো কি জানেন, গালাগালি করার জন্য তো একটা পরিবেশ দরকার। সেই মানে সেই পরিবেশটা তো না, আমি কারে গালাগালি করব, মানে কি কারণে গালাগালি করব? মানে যে সমস্ত লোক আছে ধরেন ইনুস সাহেব, এর তো রেসপন্ড করছে না, তাকাচ্ছে না, টেলিভিশন টকশো করছি, লেখালেখি করছি, কেউ তো পড়ছে না, কেউ দেখছে না, রাষ্ট্র রেসপন্ড করছে না। তো রেসপন্ড না করার কারণে কি হচ্ছে, বাক স্বাধীনতার যে সবচেয়ে ইফেক্টিভ হলো আপনাকে রেসপন্ড করতে হবে। এখন আমাদের যে এখানে বাক্যের যে স্বাধীনতা, মোরাললেস যারা বলার তারা কিন্তু বলছে, তারা বলছে কিন্তু রেসপন্ড করছে না। আর যেহেতু আওয়ামী লীগের লোকজন নেই, এখন আওয়ামী লীগের একতরফা কতক্ষণ গালাগালি করে, আপনি বাতাসের সাথে যুদ্ধ করতে পারবেন বলেন? আপনি সামনে মোনালিসার ছবি টানি দেওয়া হলো, বলো যে আপনি 1 ঘন্টা তার গালাগালি করেন, আপনি কতক্ষণ মোনালিসার গালাগালি করতে পারবেন বলেন? অথচ মোনালিসার পরিবর্তে যদি আপনি গ্রামের একজন মনে করেন সোনাই বিবি ওখানে দেন, সোনাই বিবির সাথে আপনি 3-4 ঘন্টা ঝগড়া করতে পারবেন। তো এখন রাজনীতিতে যে আপনি সমালোচনা করবেন, আপনার তো প্রতিপক্ষ নেই, সরকারের পক্ষে কেউ ডিফেন্ড করছে না। মানে ডানে যদি তাকান, ডানি দিকে আওয়ামী বিএনপি, বানে বিএনপি, সামনে জামাত, পিছনে জামাত, তো টকশোগুলো হয়ে যাচ্ছে জামাত ভার্সেস জামাত, বিএনপি ভার্সেস বিএনপি, এক ধরনের কথাবার্তা। ফলে এখানে কিছু বাক স্বাধীনতার 2 পয়সার মূল্য নাই এখানে। বাক স্বাধীনতা হলো যে আপনার তো বাক স্বাধীনতা ভোগ করার জন্য আপনি যে বাক্যটা প্রয়োগ করবেন, সেই বাক্যটা যেখানে প্রয়োগ করবেন ওখানে তো প্রতিধ্বনিত হতে হবে। তো এখানে পুরো শব্দটা মানে গণতন্ত্রের যে বাতাস, গণতন্ত্রের যে ইথার, তারপরে গণতন্ত্রের যে ফ্লো, মানে শব্দ চলাচল করার জন্য যে ধরনের এনভায়রনমেন্ট দরকার, যে একটা ইকোসিস্টেম দরকার, সেই ইকোসিস্টেমটাই তো নাই। আওয়ামী লীগের 50% আওয়ামী লীগ, তারপরে জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, মানে তার সরকারে যারা ছিল একেবারে, এখন তো যাকে বলা হয় প্রচণ্ড আওয়ামী বিদ্বেষী যারা লোকজন, তারাও তো বলছে যে 50% লোক, টোটাল অর্ধেক লোক, তারা রাজনীতি থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে গেছে। তারা শুনে না, বলে না, কিচ্ছু করে না, তারা রেসপন্ড করছে না। ফলে এই যে বিশাল শূন্যতা, আবার সেই যে 50% বাকি লোক আছে, এই বাকি 50%-এর মধ্যে 35% লোক ছিল যাকে বলা হয় বিএনপির। এই বিএনপির 35% লোক, তারা শুধু তো ক্ষমতার চিন্তায় মুখ বন্ধ রাখছে যে আরে বাদ দাও, আসি। আর 15%-এর মধ্যে জামাতের যারা লোকজন আছে, তারা হয়তো কত 6-7%, 5%, 4%, যে যার মতো করে বলে। জামাত তো বলে তারা 30% বা তারা 40%। এখন তাদের আওয়াজগুলো তো প্রতিধ্বনিত হচ্ছে না। জামাতের কোনো কথা তো বিএনপি রেসপন্ড করছে না, বিএনপির কোনো কথায় জামাত রেসপন্ড করছে না, কোনো রেসপন্ড করছে না। এনসিপি গালাগালি করছে, এনসিপি ধরেন যে ভাষায় গালাগালি করছে সেই বিএনপির নেতাদেরকে, তারেক রহমান সাহেবকে, এইভাবে তো 1, 2, 3, 4, তারপরে শেষে টিনের চালা কাউয়া। তো এইভাবে তো একটা বড় রাজনৈতিক, শেখ হাসিনার জামানাতে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এই ধরনের কথা তো রাজপথে হয়নি। তো সেই কথাগুলো তো রাজপথে হচ্ছে, হওয়ার পর তো কি হলো, রেসপন্ড হচ্ছে না। তো ছাত্রদল আবার করলো কি, সে একটা মিছিল করে 1 দিন 2 দিন করলো, করার পরে লোকজন দেখলো যে তারা সিসি করতেছে, মানে এটা এগুলো না। তো এখন বাক স্বাধীনতা আছে কন্ডিশনাল, এবং সেই বাক স্বাধীনতা প্রয়োগ করার মতো পরিবেশ পরিস্থিতি নাই। যে আপনি টকশো করছেন না বাংলাদেশে বসে, আমি করছি না, কিন্তু আমাদের তো রেসপন্ড নাই। কিন্তু একটা টকশো যদি আমরা আওয়ামী লীগ জমানাতে করতাম,
10টা মন্ত্রী টেলিফোন করতো, তোমার এটা ঠিক আছে, এটা এটা ঠিক হয়নি, আপনার এটা ঠিক আছে, এটা পক্ষে বিপক্ষে রেসপন্ড হতে। এখন যে জিনিস হচ্ছে যা কিছুই হচ্ছে রেসপন্ড নেই। ফলে আপনার স্বাধীনতা থাকলেই বা কি না থাকলে, আপনার হাতে অনেকগুলো টাকা আছে কিন্তু পণ্য নেই, অনেকগুলো এই পণ্য আছে কিন্তু টাকা নেই। জি, এই যে আপনি বলছিলেন শুরুর দিকে যে ইউনূস সাহেব, আপনি স্বপ্ন দেখছিলেন, যে কল্পনা ছিল আপনার ইউনূস সাহেব আসবেন, দেশটা জান্নাত হয়ে যাবে, এটা মনে হচ্ছিল কেন? ইউনূস সাহেব তো বেশ পিসে নোবেল পেল, আসলে তো তিনি শান্তির কোনো কাজ জীবনে করছেন বলে আমার কাছে তো মনে হয় নাই, আমি দেখি নাই অন্তত। তিনি ক্ষুদ্র ঋণের ব্যবসা ছাড়া শান্তির তো কোনো কাজ করেন নাই। তাহলে তিনি, তার উপর আপনি এত আস্থা রাখছিলেন কেন যে তিনি আসলে মূল জান্নাত ব্যাপার হবে? হলো মূল ব্যাপার হলো যে আমাদের দেশে তো আমরা সবাই স্বপ্ন দেখতে পছন্দ করি। যেহেতু দীর্ঘদিন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, তো দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে আমাদের মনে হচ্ছিল যে অভ্যাসবশত বাঙালির যে অভ্যাস, রাতের পরে দিন ওনার পরিবর্তে যে কেউ আসবে ভালো করবে, এইটা একটা মানসিক। 2 নম্বর হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আওয়ামী লীগ এত নেতিবাচক প্রচারণা চালাতো, ফলে আমাদের একটা সফট কর্নার কাজ করতো তার ব্যাপারে। আর উনি রেসপন্ড করতেন না, উনি নীরব থাকতেন, এই জন্য ওনার প্রতি অনুভূতিটা, সহানুভূতিটা আমাদের থাকতো। এবং আমরা যারা অনেক লোক যার সঙ্গে তাদের কোনোই আর্থিক লেনদেন, সামাজিক ব্যবসায়িক সম্পর্ক ছিল না, কিন্তু আমরা দূর থেকে তাকে মনে করতো একটা ভদ্রলোক এইভাবে আওয়ামী লীগ গালাগালি করতেছে, প্রত্যেকটা লোক তাকে সুদখোর বলতেছে, বেঈমান বলতেছে, মুনাফেক বলছে, দেশের শত্রু বলছে, সুদ মানে যা ইচ্ছা তাই তার বিরুদ্ধে ওয়াজ হচ্ছে, নসিহত হচ্ছে, অথচ লোকটা অসহায়, 88 বছর বয়স, এইভাবে সিঁড়িতে উঠছে, একটা মানবিক আবেদন ছিল। 2 নম্বরে ছিল যে একটা লোক জীবন শুরু হয়েছে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে, দেশ বিদেশে ঘুরছেন, সারা দুনিয়ার মানুষ তাকে এত চিনে জানে, এত কিছু দেখেছেন। গ্রামীণ ফোনের মতো একটা প্রতিষ্ঠান, গ্রামীণ ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান তো উনি করেছেন, কর্পোরেট লেভেলে করেছেন, অনেকগুলো পুরস্কার পেয়েছেন। কাজেই তার ভালো ভালো লোকের সাথে পরিচয় আছে, সম্পর্ক আছে, এই লোক কেন ভালো করবেন না? ভালো করারই কথা। আমাদের দেখা গেল যে একটা নর্মাল পলিটিশিয়ান মির্জা আব্বাস যদি একটা মন্ত্রণালয় ভালোভাবে চালাতে পারেন, তো ডক্টর ইউনূস তার সাথে আরো ভালো পারবেন, এটা তো স্বাভাবিক কমন সেন্স। তো আমরা সেই জিনিসগুলো আশা করেছি। আমরা মনে করেছি আচ্ছা ঠিক আছে, আমাদের সেই জুনায়েদ আহমেদ পলক, তারপর শেষে সেই আব্দুর রহমান বদি, তা তারা যদি একজন এমপি হতে পারেন, মন্ত্রী হতে পারেন, জ্যাকব যদি মন্ত্রী হতে পারে, তার আসিফ নজরুল যদি মন্ত্রী হন, রেজানা মন্ত্রী হন, তারা তো তাদের চেয়ে ভালো করবেন। কিন্তু ও মাই গড, এটা কি হলো? মানে এই লোকগুলো তো দেখা গেল যে তাদের শুধুমাত্র মানে ক্ষমতার সাথে যে পলিটিক্যাল অ্যান্ড জুডিশিয়াস মাইন্ড, এটা যে কত সম্পৃক্ততা রয়েছে। জুলাই আগস্ট বিপ্লব বা গণ অভ্যুত্থান না হলে আমরা এটা বুঝতেই পারতাম না যে আপনার যত যোগ্যতায় থাকুক না কেন, এগুলো শূন্য হয়ে যাবে। লবণের অভাবে যেমন সমস্ত খাবার নষ্ট হয়ে যায়, তেমনি আপনার পাবলিক অফিসগুলোতে যারা বসবেন তাদের জনসম্পৃক্ততা থাকতে হবে এবং পলিটিক্যাল ম্যাচুরিটি থাকতে হবে, নলেজ থাকতে হবে। আদারওয়াইজ যেটা হয় না, কাজ করে না। এই জিনিসটা আমি নিজেও মানে বুঝতে পারি না। আমার কাছে মনে হয়েছে অতীতে তত্ত্ব হাবিবুর রহমান সাহেব পারছে, জাস্টিস শাহাবুদ্দিন পেরেছেন, লতিফুর রহমান পেরেছেন, তো ইনু সাহেব কেন পারবেন? ইনু সাহেব তো দুটো তত্ত্বাবধায়ক সরকারে তিনি ছিলেন, তিনি পারবেন না কেন? তো সেখানে তো এত সুন্দর একটা ইলেকশন হয়েছে, যদি তাকে একক দায়িত্ব দেওয়া হয় তিনি আরো ভালো করবেন। তো এটা একেবারে একটা সহজ সরল শিশু সুলভ চিন্তা ভাবনা ছিল। কিন্তু এখন এই যে বাস্তবে দুঃখ পাওয়ার পরে, কষ্ট পাওয়ার পরে, ভোগান্তি পাওয়ার পরে আমার কাছে এখন আফসোস মনে হচ্ছে, একই চিন্তা করেছিলাম, একই হলো, আমি এত বেকুব, এই এত নির্বুদ্ধিতা নিয়ে আমি বেঁচে আছি কেন? এর সাথে আমার মরে যাওয়া ভালো ছিল, এরকম চিন্তা ভাবনা মনে হয় মাঝে মধ্যে। এই যে 24-এর যে পরিবর্তন হলো, এইটা যে একেবারেই বাংলাদেশ বিরোধী পরিবর্তন, 71 বিরোধী পরিবর্তন, মুক্তিযুদ্ধ বিরোধী পরিবর্তন, আর এটা কি এখন আপনার কাছে পরিষ্কার কিনা? তাহলে এই জায়গা থেকে মুক্তির উপায় কি আসলে? আমি এটাকে আমি একটা জটিলতা, মানে আমি ওইভাবে জটিল চিন্তা করব না। আমি যেটা মনে করি যে এটা একটা কোর্স অফ অ্যাকশন। আওয়ামী লীগ এর অনেকগুলো কর্ম ছিল খুবই খারাপ, বাজে স্বভাব। এই কর্মের কারণে সারা বাংলাদেশ আগ্নেয়গিরির মতো ছটফটিয়ে ফুটছিল। এবং টিল নাও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর পাবলিক অ্যাঙ্গার এত বেশি যে আমরা এই সামাজিক মিডিয়াতে ডক্টর মোহাম্মদ ইউনূস বা বিএনপি বা জামাতিদের প্রতি বিরক্ত হওয়ার কারণে আওয়ামী লীগের নাম নিচ্ছি বা আওয়ামী লীগের ভালো দিকগুলো স্মরণ করছি, তাদের ভালো ছিল। কিন্তু আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে তাদেরকে 100% যদি ওয়াকরুজ্জামান এক প্লাটুন শূন্য দেন, ইভেন এক ডিভিশন শূন্য দেন, যে তোমাকে আমি এক ডিভিশন শূন্য দিলাম, 8000 শূন্য, পুরো একটা ক্যান্টনমেন্ট করে দিলাম, তুমি শুধু আওয়ামী লীগের অফিসে 7 দিন বসবা, আপনি এই বিদেশে যে সমস্ত বড় বড় আওয়ামী লীগ নেতা আছে তাদেরকে আনতে পারবেন না বাংলাদেশে। তারা সেই বিশ্বাসটা হারিয়ে ফেলেছে। ফলে কি হলো, এই যে যতই ম্যাট্রিকুলার ডিজাইন থাকুক, যতই দেশ বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি অ্যাক্টিভ থাকুক, কিন্তু
শেখ হাসিনার পতনে যে জনগণের অংশগ্রহণ ছিল, এটা ছিল গুড ফেথ, গুড ট্রাস্ট, এবং অ্যাট দ্য সেম টাইম আওয়ামী লীগ সরকারের যে সকল মন্দ কাজ ছিল সেই মন্দ কাজের বিরুদ্ধে একটা বিপ্লব এবং একটা অভ্যুত্থান, এতে কোনো সন্দেহ নেই। আমরা এই সরকারের ব্যর্থতার কারণে আওয়ামী লীগের সফলতাগুলো স্মরণ করছি, আওয়ামী লীগের প্রচুর সফলতা ছিল সেগুলো স্মরণ করছি। আর এই সরকার যদি সফল হতো তাহলে হয়তো আওয়ামী লীগের ব্যর্থতাগুলো আমরা স্মরণ করতাম। কিন্তু এখন যেহেতু এই সরকার ব্যর্থ হয়েছে, এই জন্য আমরা আওয়ামী লীগের জমানাতে আইনশৃঙ্খলা ভালো ছিল, চেইন অফ কমান্ড ছিল, রাষ্ট্রের বাবু ছিল, অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল, এই জিনিসগুলো আমরা এখন স্মরণ করছি। কিন্তু ওই আমলে যে খুন, গুম, জখম যা কিছু হয়েছে, রাজনৈতিক মামলা মোকদ্দমা, হেনস্থা যা কিছু হয়েছে, ওইগুলো আমরা এখন স্মরণ করতে পারছি না এবং চাচ্ছি না। এটাই প্রকৃতির বিধান। কিন্তু ইট ডাজ নট মিন যে ২৪-এর যে অভ্যুত্থানটা হয়েছিল, গণ অভ্যুত্থানটা ছিল, এটা অকার্যকর ছিল, অপ্রয়োজনীয় ছিল এবং এর সঙ্গে জনসম্পৃক্ততা ছিল। আমি মনে করি এটা ছিল, বাট এর থেকে যারা বিপ্লবের যারা মাস্টার মাইন্ড, তারা এটাকে পরিচালনা করতে পারেনি, না করার কারণে পুরো এই ২৪-এর গণ অভ্যুত্থান নিয়ে আবার মানুষ নেতিবাচক চিন্তা শুরু করেছে। কিন্তু আপনি যদি ২০২৪ সনের সেই জুলাই আগস্টের স্মৃতি মনে করেন, তখন ওই সময়ের জন্য ওটা ছিল একটা বেস্ট ডিসিশন। আর এখন যেটা হচ্ছে, এখন কোর্স অফ অ্যাকশনের কারণে এমন একটা পরিবেশের সৃষ্টি হয়েছে যে পরিবেশটা আমরা হজমও করতে পারছি না, বলতেও পারছি না, খেতেও পারছি না, কিন্তু অঙ্গ জ্বলে যাচ্ছে। তার মানে কি বাংলাদেশটা এখন নরকে পরিণত হয়েছে? বাংলাদেশটা এখন মানে আমরা কি বলবো যে আমরা কোনো ওয়ে নাই। এখন আপনি যেদিকেই যান না কেন, মানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, আপনি অপারেশন করেন, মানে আইসিইউতে পাঠান, যেটাতে পাঠান না কেন, একটা বেটার রিলিফ আপনি কোনো অবস্থাতেই ২০২৩ সনের ওই অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন না। তার মানে ২৩ সনে বা ২০০০ আর গত ১৫ বছরে বাংলাদেশ সার্বিকভাবে যে অগ্রগতি ছিল, যে অবস্থায় ছিল, ওটা ফিরিয়ে আনার সময়, এটা ফিরিয়ে আনার সময় স্বয়ং শেখ হাসিনা এসেও পারবেন না। এখন যে অবস্থা হয়ে গেছে, শেখ হাসিনা যদি উনি আসেনও এবং উনিকে যদি বসায় দেওয়া হয়, ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি আনুগত্য প্রকাশ করেন, তবু এটা সম্ভব না। বিকজ আমাদের প্রত্যেকটা জিনিসের কর্মক্ষমতা নষ্ট হয়ে গেছে। আপনি এই যে ম্যালথাসের থিওরি পড়লেই বুঝতে পারবেন, অ্যাডাম স্মিথের থিওরি পড়লেই বুঝতে পারবেন, পুরো ইকোনমিক যে মন মানসিকতা। আপনি যদি ইবনে খালদুনের ইতিহাস পড়েন, মানে আমরা এখন যে অবস্থায় পড়ছি, এখান থেকে রিকভারি হতে অ্যাট লিস্ট 20 ইয়ার্স আমাদের সময় লাগবে। এর মধ্যে একটা ভুল হবে, একটা হবে, একটা নতুন জেনারেশন আসবে, তারা ব্যাকবোন নিয়ে দাঁড়াবে, নতুন চিন্তা ভাবনা করবে। কিন্তু আমরা এখন যে অবস্থায় আছি, এই অবস্থাতে ডে বাই ডে, মানে একবার কয়দিন ভালো হবে, একবার মন্দ হবে, বিশৃঙ্খলা ছাড়া আমাদের কোনো বিকল্প, ইমিডিয়েট কোনো রিলিফ নেই। কিন্তু আপনার কাছে মনে হচ্ছে না যে একজন শিক্ষক, এখন যিনি উপদেষ্টা, তিনি দিনের পর দিন মিথ্যাচার করেছিলেন? জুলাইয়ের সময় বলেছিলেন ২৬ লাখ ভারতীয় বাংলাদেশ বিক্রি করে দিয়েছে শেখ হাসিনা, এই যে এত কিছু বললেন, আজকে ১৮ মাসে সেই বিক্রির দলিলটা তো তিনি দেখাতে পারলেন না, বরং মিথ্যার উপরই দাঁড়িয়ে আছেন। এই মিথ্যাচার একটা প্রজন্মকে কি ইয়ে করলো কিনা? এটা আমি পার্সোনালি কাউকে অ্যাটাক করতে চাচ্ছি না। আসলে ওই মুহূর্তে হয় কি, শেখ হাসিনার প্রতি বিরক্ত তৈরি করার জন্য, আওয়ামী লীগের পতন ঘটানোর জন্য যে যার অবস্থান থেকে যা কিছু করার দরকার, ওইটাকে তখন আমাদের কাছে হালাল মনে হয়েছে। তখন ওই কথাগুলো শুনতে, মানে ইভেন আপনি বললে আমি বললে, ওই কথাগুলো শুনতে খুব ভালো লাগছে, ওইটার অনেক অডিয়েন্স ছিল। কিন্তু এখন আসলে ওইটা তার জন্য বুমেরাং হয়ে গেছে, ভীষণ রকম বুমেরাং হয়ে গেছে। যেমন দেখা গেল যে আমি একটা সময় জামাত বিরোধী, সে ২০০৯ সনে পার্লামেন্টে জামাত বিরোধী একটা খুব ভীষণ বক্তব্য দিয়েছে। ওই মুহূর্তে মানে ওইটা মানে অতটা অ্যাপ্লিকেবল ছিল না, কিন্তু এই সময়টাতে ওইটা ভাইরাল হয়ে গেছে। তখন আমি বলছিলাম জামাত কোনো সুযোগ পেলে মাজার ভেঙে ফেলবে, তারা এই কাজ করবে, শহীদ মিনার ভেঙে ফেলবে, যাবে না, এই কাজ করবে বলে। এখন এটা কোটি কোটি লোকের ভাইরাল হয়ে গেছে। এখন এটা আমার জন্য একটা লায়াবিলিটিস হয়ে গেছে ওই সময় ভাষণটা। তো এরকম আসলে আপনি টাইম ফ্রেমে দেখবেন যে যখন উনি আসিফ নজরুল সাহেব তখন যে কথাগুলো বলেছিলেন, ওই সময়ের জন্য ওটা ছিল পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, এটার মধ্যে কোনো রিয়ালিটি ছিল না। ওইটার টোটাল কথাবার্তা যা কিছু বলা হয়েছিল প্রতিপক্ষকে বিক্ষুব্ধ করার জন্য, উত্তেজিত করার জন্য, আওয়ামী লীগকে অবদমিত করার জন্য, ভারত বিরোধী সেন্টিমেন্টকে জাগ্রত করার জন্য। কিন্তু এখন তো যেহেতু তারা ব্যর্থ হয়েছেন, ফলে এখন সমস্ত রাগ গিয়ে আসিফ নজরুল উপর পড়েছেন যে বেটা ২৬ লক্ষ তো দূরের কথা, ৬,০০০ লোক খুঁজে বের কর, এই সমস্ত তুই চুকারি করে মানুষ বলার চেষ্টা করছে। এটা রিয়ালিটি। মানে এগুলো আপনি, আমারও অনেক বক্তব্য, মানে আপনি যদি দেখেন এগুলো পাশাপাশি রাখলে এখন এর সাথে মিলবে না, স্ববিরোধী হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো যে প্রতিদিন তো আবহাওয়া পরিবর্তন হচ্ছে। প্রতিদিন আমি আজকে যে আপনার সাথে কথা বলছি, কালকে তো পরিবেশ থাকবে না,
বলে কালকে আপনি আমার একটা সাক্ষাৎকার নিলেন, আমার ভিন্ন কথা আপনাকে শুনতে হবে। আর যদি আজকে আপনি বলেন গতকাল তো আপনি বলছিলেন এটা হবে, তাহলে এটা হবে না। আজকের বাতাস অনুযায়ী আমি আজকে বলেছি, আগামীকাল তো পরিস্থিতিটা থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। এই যে বিপুল বিপুল আমাকে একেবারে আমরা ছুটি দিতে হবে। 3 মিনিটের মধ্যে আমরা শেষ করে ফেলবো। এই যে ভারত বিরোধী একটা অবস্থান, ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি করতে করতে সারাক্ষণ আমাদের ক্রিকেটকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই জায়গা থেকে আসলে পরিত্রাণ কি? ভারত বিরোধী জজবা না তুলে আসলে এরা কি রাষ্ট্র চালাতে পারছেন না? ভারত বিরোধী না, মূলত রাষ্ট্র যারা চালাচ্ছেন তারা তো ভারতের সাথে সম্পর্ক রেখেই চালাচ্ছেন। এখন আমাদের ট্রেড অ্যান্ড কমার্স, আমাদের চালগুলো কোত্থেকে আসছে? ভারত থেকে আসছে। তুলা 80% তুলা কোত্থেকে আসছে? ভারত থেকে আসছে। আমাদের যে ফরেন ট্রেড, এই যে আমাদের আকুর যে আমদানি বাণিজ্য, আপনি গিয়ে দেখেন সেখানে তো একটু হ্যাম্পার হয়নি। প্লাস বর্তমান সরকার, এর মধ্যে দুটো অংশ, রাষ্ট্র সরকার ইন্ডিপেন্ডেন্টলি, এখানে সেনাবাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, যে যার মতো করে কিন্তু ভারতের সাথে তার সম্পর্ক রক্ষা করে চলছে। পলিটিক্যাল যে উইংসগুলো আছে, ভারত আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সম্পর্কটা করতে চাচ্ছে না। তারা দে আর ওয়েটিং এটা যে একটা সরকার আসুক, গণতান্ত্রিক সরকার আসুক। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমে চিন্তা করলেন যে ভারত বিরোধী করলে বোধহয় তিনি রাজা হয়ে যাবেন, তো তিনি কয়েকদিন খুব একেবারে বড় বড় কথাবার্তা বললেন, আলেকজান্ডার দ্য গ্রেটের মতো। পরবর্তী তিনি দেখলেন যে ক্ষমতায় থাকতে হলে, টিকতে হলে আসলে ভারতের সহযোগিতা ছাড়া সম্ভব না। তিনি প্রাণান্ত চেষ্টা করেছেন ভারতের সাথে একটা সমঝোতা করার জন্য, এখনো করে যাচ্ছেন। ইজ দ্য রিয়ালিটি, করে যাচ্ছেন, কিন্তু তিনি পারছেন না। কিন্তু তিনি পারছেন না। এর বিনিময়ে আদানির সাথে তো আমাদের বিদ্যুৎ দেওয়া নেওয়া বন্ধ হয় নাই। এর বিনিময়ে ভারত থেকে কয়লা আমদানি বন্ধ হয় না। রামপাল বিদ্যুৎ কেন্দ্র তো এখনো পর্যন্ত বন্ধ হয়ে যায়নি। তো যার জন্য ভারতের সাথে সবকিছু, বরং ভারত যে জিনিসগুলো বন্ধ করে দিয়েছে, যেমন তারা রেল ট্রানজিট বন্ধ করে দিয়েছে, ভিসা বন্ধ করে দিয়েছে, তো এই জিনিসগুলো ভারত যেগুলো বন্ধ করে দিয়েছে সেগুলো বন্ধ আছে। আর ভারত যেগুলো চালু রেখেছে, বাংলাদেশ তো সেগুলো সবই গ্রহণ করছে। তো এখানে আসলে মানে মাঠের রাজনীতি, ইভেন জামাত যে কথা বলুক না কেন, বা জামাতের কথাগুলো, গডফাদার আছে না বিদেশে বসে বসে ইউটিউব করে, তো এই গডফাদাররা যতই ভারত বিরোধী কথাবার্তা বলুক না কেন, কিন্তু জামাতের আমির তো ভারতের সাথে বৈঠক করেছেন, এটা গোপনে বৈঠক করেছেন, দেশে করেছেন, দেশের বাইরে করেছেন, এটা তো এখানে একটা ওপেন সিক্রেট। ফলে আসলে ভারত হলো আমাদের জন্য এমন একটা ব্যাপার যে আমরা ভারত বিরোধিতা করব, ভারতের গালাগালি করব, আবার দিন শেষে ভারতের সাথে গলাগলি করে দিল্লিতে গিয়ে আমরা দিল্লির লাড্ডুও খাবো, চাও খাবো। এটাই হলো আমাদের বাস্তবতা। একেবারে আপনার সময় একেবারে শেষ। ছোট দুইটা প্রশ্ন করব, ছোট ছোট করে উত্তর দিয়ে দিবেন। একটা হচ্ছে, এই নির্বাচন দেখছেন কিনা 12 তারিখ? মানুষের মধ্যে এখন দোলাচল, আসলে প্রধান উপদেষ্টা নিজেই নির্বাচন বানচালের কথা যে বলেন, ষড়যন্ত্র হচ্ছে, মানুষ মনে করে তিনি নিজেই চান না নির্বাচন। একটা প্রশ্ন। আর 2 নম্বর হচ্ছে, হাটে ঘাটে মাঠে যেখানেই মানুষের সাথে কথা হয়, মানুষ বলে আওয়ামী লীগের সময়ই ভালো, শেখ হাসিনাই ভালো, তার মানে ওই কালটাই ফেরত চাচ্ছে মানুষ। এই দুইটা জায়গায় যদি ছোট করে বলেন, আমরা শেষ করবো আগে। প্রথমত বলি যে মানুষ তো যে বললাম যে তাদের স্বাভাবিক, তারা অতীতের আওয়ামী লীগের খারাপ দিকগুলো স্মরণ করতে চাচ্ছে না, ভালো দিকগুলো স্মরণ করছে। এর কারণ হলো বর্তমান সময়টা খুব দুর্বিষহ, এটা স্বাভাবিক। জনগণে মানে আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে, মানুষজন আওয়ামী লীগকে চাচ্ছে। এটা আবার হয়তো আওয়ামী লীগ আসলে আবার আওয়ামী লীগের বিরুদ্ধে কথাবার্তা বলবে, এটা স্বাভাবিক। বাট এই মুহূর্তে এটা রিয়ালিটি যে আওয়ামী লীগের সরকার শেখ হাসিনার সাথে বৃহত্তর ছিল। এটা তো 1 মাসের মাথায় যেই লাউ সেই কদু, তারপরে 2 মাসের মাথায় বলা হলো যে আমরা আগেই ভালো ছিলাম। এটা তো নতুন না, আরো 15 মাস আগের থেকে তো এই জিকির চলছে বাংলাদেশে। সেকেন্ড থিং হলো, নির্বাচনের আসলে পরিবেশটা বড় কথা নয়। নির্বাচনের কোনো আমেজ কোথাও হয়নি। কোনো প্রার্থীরা আমাকে জিজ্ঞাসা করে যে ভাই নির্বাচন হবে তো? তো এই যে একটা সন্দেহ যখন থাকে, মানে একটা মেয়ে এসে বারবার বলতেছে যে আমার বাচ্চা হবে, কিন্তু আপনি দেখতেছেন তার কোনো প্রেগন্যান্সির কোনো লক্ষণ নেই, তখন ওটা আপনার কাছে যেভাবে একটা সন্দেহ হবে, অবিশ্বাস হবে যে এই মেয়ে একেবারে মানে অ্যাথলেট, পেটের কোনো রকম প্রেগন্যান্সির সিমটম নাই, অথচ সে বলতেছে তার আজকে 9 মাসের প্রেগন্যান্ট, আজকে তার বাচ্চা হবে। তো এই জিনিসগুলো মানুষ বিশ্বাস করে না। এখন 1 মাস পরে না, ঠিক সত্যিকার অর্থে তো নির্বাচনের আগে এখন 3 সপ্তাহ আছে। সত্যিকার 3 সপ্তাহ আছে। সেই 3 সপ্তাহ সময়ের মধ্যে যে ধরনের সিমটম থাকা দরকার নির্বাচনের মাঠে, তার একটাও নেই, দৃশ্যমান নেই, মানুষের যে মনে নেই, মস্তিষ্কে নেই, কোনো জায়গাতে নেই। ফলে এই অবস্থাতে যদি নির্বাচন হয়, ওটা জাস্ট একটা আনুষ্ঠানিকতা, মানে ওটার কোনো ভ্যালিডিটি বা ওটা যে কি হবে না হবে, অনলি ভবিষ্যৎ বলতে পারবে। আমরা এখন এই মুহূর্তে এটা বলতে পারছি না।